রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022-এর পক্ষ থেকে দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনাকালীন তোমরা সবাই সুস্থ আছো ও নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। আমি আজ দশম শ্রেণীর মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের অষ্টম অধ্যায়ের পলাশীর যুদ্ধ, এটা নিয়ে তোমাদের সামনে অনলাইন ক্লাসে আলোচনা করব। আশা করি এই অনলাইন ক্লাসটি তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবা এবং এর থেকে কিছু বোঝার চেষ্টা করবা, তাহলে আমাদের এই অনলাইন ক্লাসের যে পরিশ্রমটা এটা আমাদের সার্থক হবে বলে আমি মনে করি। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো পলাশীর যুদ্ধ। তো পলাশীর যুদ্ধ কোথায়, কিভাবে, কখন হয়েছে এই বিষয়ে আমি একটু তোমাদের সাথে আগে আলোকপাত করি। 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত আলীবর্দী খান বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। এই বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দী খান। কত সাল থেকে? 1740 সাল। 1740 সাল থেকে 1740 সাল থেকে 56 সাল পর্যন্ত এই সময়টা বাংলা, বিহার, উড়িষ্যা এর নবাব ছিলেন, অর্থাৎ এখানের সম্রাট ছিলেন বা শাসক ছিলেন কে? আলীবর্দী খান। প্রতিকূল পরিস্থিতিতেও তিনি সফলভাবে রাজ্য শাসন করেছেন। তিনি কোনো বাধা বিঘ্ন ছাড়াই এই সময়টায় তিনি এই বাংলা, বিহার, উড়িষ্যাকে সুন্দরভাবে তিনি শাসন করেছেন। তিনি তার সময়ে মারাঠা ও বর্গীদের দমন করে রাখতে সক্ষম হন। মারাঠা এবং বর্গী এই দুটি সম্প্রদায়কে বা দুইটি দলকে তারা কী করছে? আলীবর্দী খান অত্যন্ত তার দৃঢ়তার কারণে এদেরকে তার হাতের মুঠোয় রাখতে তিনি সক্ষম হয়েছে। সুকৌশলে ইংরেজ বণিক কোম্পানিকেও নিয়ন্ত্রণে রেখেছেন। এই ইংরেজরা কিন্তু এদেশে একসময় শাসন করছে, এদেরকেও তিনি কিন্তু সুকৌশলে খুব কৌশলে তাদেরকে কী করছে? হাতের মুঠোয় রাখছে। এটা কিন্তু ইতিপূর্বে যাদের হাতে শাসনভার ছিল তারা কিন্তু রাখতে পারেনি। কিন্তু তার মৃত্যুর পর বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এই আলীবর্দী খাঁর মৃত্যুর পরে এই বাংলার শাসন ব্যবস্থায় কিন্তু একটা চরম বিশৃঙ্খলা দেখা দেয়। আর নবাবের মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজদৌলাকে, এই আলীবর্দী খাঁর মৃত্যুর আগে তার কনিষ্ঠ কন্যা, অর্থাৎ মানে ছোট মেয়ে আমেনা বেগম ছিল তার নাম। আগে আমেনা বেগমের পুত্র কে ছিল? সিরাজউদ্দৌলা। তা আলীবর্দী খাঁর নাতি হইল সিরাজউদ্দৌলা, মেয়ের ঘরের নাতি। এই সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করে যান। তিনি মৃত্যুর আগেই, আলীবর্দী খাঁ মৃত্যুর আগেই তার মেয়ে আমেনা বেগমের পুত্র ছিল সিরাজউদ্দৌলা। সেই সিরাজউদ্দৌলাকে তিনি এই বাংলার কি করেন? নবাব নিযুক্ত করে যান, যে আমি মারা যাওয়ার পর উনিই হবে বাংলার নবাব। তা ওনার কি হলো? আলীবর্দী খাঁ নাতি, মেয়ের ঘরে নাতি। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলে, কত সালে? এই 1756 সালে কিন্তু তার মৃত্যু হয়েছে।
এই 1756 সালে তার মৃত্যু হয়। কার? আলীবর্দী খানের। আলীবর্দী খানের মৃত্যু হয়েছে 1756 সালে। তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা, দৌহিত্র মানে নাতি, সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। কয় বছর বয়সে? মাত্র 22 বছর। যখন সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র 22 বছর, এই 22 বছর বয়সে কিন্তু সিরাজউদ্দৌলা এই বাংলার নবাবের শাসনভার গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র সমস্যার মোকাবিলা করতে হয়। সিংহাসনে বসার পরই তার আত্মীয় বান্ধবীর ভিতরেই তারা ষড়যন্ত্র শুরু করে তার বিরুদ্ধে, যে এত কম বয়সী একটা ছেলে এত বড় দায়িত্বে থাকবে আর আমরা এটা বসে বসে দেখব, এটা তো সম্ভব না। হ্যাঁ, কারণ উত্তরের দিকে তো আমরাও হইতে পারতাম। তাই তারা কী করে? ষড়যন্ত্র শুরু করে। কারা কারা ষড়যন্ত্র শুরু করছে দেখা যায়। তার প্রথম সমস্যা ছিল, যে সমস্যাটা প্রথম আসছে সেটা ছিল কি? পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। এই পরিবারের ঘনিষ্ঠজনদের অর্থাৎ গড়ের ইঁদুরই বাদ কাটে, তারাই প্রথম ষড়যন্ত্র শুরু করছে। বিশেষ করে আলীবর্দী খানের 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা গসিটি বেগম সিরাজ নবাব হওয়ার আশাহত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হন। আলীবর্দী খানের জ্যেষ্ঠ অর্থাৎ বড় মেয়ে, সেই প্রথম কি করে? ষড়যন্ত্র শুরু করে, যে আমার ছোট বোনের ছেলে, এত কম বয়সী ছেলে, সে হবে এই বাংলার শাসনকর্তা, আর এটা আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো, এটা সম্ভব না। তাই তিনি কি করে? ষড়যন্ত্র শুরু করেন। এদের সঙ্গে যোগ দেন গসিটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ। এদের সাথে আবার কে দেয়? রাজা রাজবল্লভ নামে একজন ছিল, সে আবার এই গসিটি বেগমের সাথে যোগ দিয়েছে। পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্গ এবং অন্যান্যরা। এর সাথে আবার কি? পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন তার খালাতো ভাই, মানে গসিটি বেগমের আর এক বোন, এর ছেলে। সে ছিল শওকত, পূর্ণিয়ার শাসনকর্তা। সেও এসে কি গসিটি বেগমের সাথে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়। কৌশলে নবাব গসিটি বেগমকে নজরবন্দি করেন। এবার কৌশলে কি করছে নবাব? কে? সিরাজউদ্দৌলা। তাকে গসিটি বেগম তার খালাকে কি করছে? নজরবন্দি করছে, অর্থাৎ তাকে ঘরের থেকে বের হতে দেবে না বা কারোর সাথে পরামর্শ করতে দেবে না, এই জন্য তিনি কী করছেন? নজরবন্দি করেছেন। পূর্ণিয়ার শাসনকর্তা শওকত জঙ্গ বিদ্রোহী হয়ে উঠলে সিরাজউদ্দৌলা এক যুদ্ধে তাকে পরাজিত নিহত করে পূর্ণিয়ার দখল করে নেয়। এরপর ওই যে শওকত জঙ্গ ছিলেন তার খালাতো ভাই সিরাজউদ্দৌলার, পূর্ণিয়ার শাসনকর্তা, সেও যখন গসিটি বেগমের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, নবাব এটা জানতে পেরে তার সাথে এক যুদ্ধে সে লিপ্ত হয় এবং সেই যুদ্ধে তাকে কী করে? পরাজিত করে এবং শওকত জঙ্গ সেই যুদ্ধে নিহত হয়। এখানেই তার শওকত জঙ্গের কী হলো? পতন হয়ে গেল। নবাব পারিবারিক ষড়যন্ত্র কৌশলে দমন করলেও তার বিরুদ্ধে বাহিরে ষড়যন্ত্রের আর এক জাল বিস্তৃত হতে থাকে। এভাবে তিনি কী করছে? পরিবারের ভিতর থেকে, স্বজনদের ভিতর থেকে যে ষড়যন্ত্রটা শুরু হয়েছে সেটাকে সে কৌশলে কী করছে? দমন করতে পারলেও বাহিরে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছিল সেটাকে কিন্তু সে কবজা করতে বা দমন করতে পারেননি। এর সঙ্গে জড়িত হয় দেশ বিদেশের একাধিক বণিক শ্রেণী, মানে ব্যবসায়ী সমিতি। অর্থাৎ বাহিরে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের সাথে যোগ দিয়েছে কারা? বাহিরের ওই যে ইউরোপ আফ্রিকার বিভিন্ন দেশের যে ব্যবসায়ীরা এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ নিয়ে যে ব্যবসা বাণিজ্য করতেছিল, এই ব্যবসায়ীরা ওই অন্যান্য লোকদের সাথে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত হয়েছে। নবাবের দরবারে প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণী, তার যে মন্ত্রী পরিষদ এবং উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিল, তারা নবাবের সেনাপতি মীর জাফর সহ আরও অনেকে এই ষড়যন্ত্রে তারা সবাই লিপ্ত হয়েছে। কি? তাকে ক্ষমতাচ্যুত করতে হবে। প্রত্যেককে যার যার স্বার্থ উদ্ধারের জন্য নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। সবাই একত্রিত হয়েছে, যে যার যার স্বার্থ সে ভাগ করে নিয়েছে, যে আমি এই বেনিফিট পাবো, এই স্বার্থ আমার আসবে, এই লাভ হবে। এভাবে তারা যার যার স্বার্থ সে বিবেচনা করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
এই ষড়যন্ত্রকারীরা পলাশীর যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। পলাশীর যুদ্ধে যে একটা যুদ্ধ হয়, এই যুদ্ধটা রচনাকারী ছিল কারা? এই ষড়যন্ত্রকারীরা। তারাই এই যুদ্ধটাকে সংগঠিত করার পিছনে কলকাঠি নেড়ে এই যুদ্ধটাকে শুরু করার মতো পথ করে দিয়েছে। আচ্ছা, এখন যুদ্ধটার কয়েকটি কারণ আছে। দেখো, পলাশীর যুদ্ধ, এখন আমরা আসি পলাশীর যুদ্ধের পটভূমি গেল, এখন পলাশীর যুদ্ধের কারণ কি কি কারণে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছে। পলাশীর যুদ্ধের ঘটনা, কারণগুলি আছে, এরপর ঘটনাটা পলাশীর যুদ্ধটা শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত কি ঘটনা, এর ভিতর এই ঘটনাটাই এখানে বা কাহিনী। এরপর দেওয়া আছে নবাবের পতনের কারণ। এই যুদ্ধের ভিতরেও নবাব যে পরাজিত হয়েছে, তার পতন হয়েছে, এই পতনের পিছনে বেশ কিছু কারণ ছিল, এইসব কারণে সেই যুদ্ধে পরাজিত হয়েছে। এরপর পলাশী যুদ্ধের ফলাফল, এরপর এই যুদ্ধের ফলাফলটা কি হলো, এই বিষয়গুলি আমাকে আলোকপাত করতে হবে বা আলোচনা করতে হবে। তো আমরা প্রথমেই আসি পলাশীর যুদ্ধের কারণ। কি কারণে পলাশীর যুদ্ধ হয়? পলাশীর যুদ্ধের কারণ দেখো, ইতিহাসের যেসব ঘটনা একটি দেশের জনগণের ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে, পলাশীর যুদ্ধ এই অঞ্চলের জনগণের জন্য তেমনি একটি ঘটনা ছিল। একটা যুদ্ধের কারণে একটা দেশের বা একটা ভূখণ্ডের মানুষের যেসব পতন হতে পারে, তার সবগুলি কারণে কিন্তু পলাশীর যুদ্ধের ভিতর ছিল। এই ঘটনার পিছনের কারণগুলি নিম্নে উল্লেখ করা হলো। এই ঘটনার পিছনে কতগুলি কারণ ছিল, সেগুলি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এখানে কতগুলি কারণ দেওয়া আছে। যেমন 1 নম্বরের কারণটা যেটা দেওয়া আছে, সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসার পর প্রচলিত নিয়ম অনুযায়ী ইংরেজেরা নতুন নবাবকে কোনো উপটৌকন বা কোনো পুরস্কার বা উপহার পাঠাননি এবং তার সঙ্গে কোনো সৌজন্যমূলক সাক্ষাৎও তারা করেননি। ইংরেজদের এই অসৌজন্যমূলক আচরণে নবাব ক্ষুব্ধ হন। এই দেশে যেসব বিদেশি বণিকেরা ব্যবসা বাণিজ্য করত, তারা সাধারণত দেখা যায় যে যখন ক্ষমতার পালাবদল ঘটে, অর্থাৎ নতুন একজন নবাব হন, তাকে তারা কি করে, তারা বিভিন্ন উপটৌকন দিয়ে তাকে তারা বরণ করে নেন। এতে নবাব কী করে, খুশি হন। যেমন আমাদের দেশে যদি একজন প্রধানমন্ত্রী বা একজন রাষ্ট্রপতি নতুন আসে নির্বাচিত হয়ে, তাকে কি করে, এই দেশের যত প্রভাবশালী অথবা নামী দাবী ব্যক্তিরা থাকে, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে। সৌজন্য সাক্ষাৎ করলে কি হয়, তিনি একটু খুশি হন এবং তাদের প্রতিও তার একটা সহানুভূতি আসে। কিন্তু এইটা ওই বিদেশি বণিকেরা করেননি। এতে কি করে, নবাব একটু ক্ষুব্ধ হন তাদের প্রতি। 2 নম্বরের যে কারণটা, নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কলকাতার দুর্গ নির্মাণে অব্যাহত রাখে। নবাব নিষেধ করছেন যে তোমরা এই কলকাতায় কী করো, দুর্গ নির্মাণ করো না, বিদেশিদের বলছেন, কিন্তু তার সেই আদেশ অমান্য করেও ওই বিদেশি বণিকেরা কলকাতায় কী করছে, তাদের ঘাঁটি স্থাপন করছে। 3 নম্বর যে কারণটা আছে, ইংরেজ কোম্পানি দম্ভকের অপব্যবহার করলে দেশি বণিকেরা ক্ষতিগ্রস্ত, দস্তকের অপব্যবহার করলে দেশি বণিকেরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। নবাব দস্তকের অপব্যবহার করতে নিষেধ করেন এবং বাণিজ্যিক শর্ত মেনে চলার আদেশ দেন। কোম্পানি নবাবের সে আদেশও অগ্রাহ্য করে। অর্থাৎ কোম্পানি এদেশে ব্যবসা বাণিজ্যের কিছু নিয়মকানুন আছে, সেই অনুযায়ী তাদেরকে ব্যবসা করতে বলছেন, এর বাইরে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে তিনি নিষেধ করছেন, কিন্তু তার এই আদেশ তারা অমান্য করে তাদের মন মতন তারা এদেশে ব্যবসা বাণিজ্য করা শুরু করেন। এতে কি হয়, নবাব তাদের উপরে ক্ষুব্ধ হয়। এ ধরনের বেশ কিছু কতগুলি কারণ এখানে উল্লেখ করা আছে। আরও কারণগুলি তোমরা একটু দেখে নিবা। এরপরে যেটা আসতেছে, পলাশীর যুদ্ধের ঘটনা। এইসব কারণে কিন্তু পলাশীর যুদ্ধটা শুরু হয়। শুরু হয় এরপর কতগুলি ঘটনা এখানে ঘটে গেছে পলাশীর যুদ্ধের ভিতরে। পলাশীর যুদ্ধ বাংলা তথা এই উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা। 1757 দেখো
1757 সালের 23শে জুন ভাগীরথী 23শে জুন ছিল 1757 সালে 23শে জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্র বাগানে এই যুদ্ধ সংগঠিত হয়। কবে? 1757 সালের 23শে জুন ভাগীরথী নদীর তীরে আম বাগানে বা আম্র কাননে এই পলাশীর যুদ্ধ প্রথম সংগঠিত হয় বা শুরু হয়। ইতিমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধিভঙ্গের অজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কে? রবার্ট ক্লাইভ নামে একজন ইংরেজ সেনাপতি ছিলেন। তিনি বিভিন্ন সন্ধি ভঙ্গ করে, যেসব সন্ধি বা শর্ত ছিল এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য, সেই সন্ধিগুলি ভঙ্গ করে কি করছে? নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে প্রাণপণ যুদ্ধ করেন। এই কয়েকজন কি করছে? নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কিন্তু তারা যুদ্ধ করছে। যুদ্ধে মীর মদন নিহত হন, অর্থাৎ সিরাজউদ্দৌলার যে এখানে যুদ্ধের প্রধান সমন্বয়কারী ছিলেন তিনি মীর মদন, তিনি কিন্তু নিহত হয়েছে। নবাবের বিজয় আসন্ন জেনে মীর জাফর ষড়যন্ত্রমূলকভাবে যুদ্ধ থামিয়ে দেন। এদিকে মীর জাফর ছিলেন কি? সেনাপতি ছিলেন কার? সিরাজউদ্দৌলার। তিনি দেখে যে নবাব সিরাজউদ্দৌলা তিনি যুদ্ধে জয়লাভ করতেছেন এবং ইংরেজেরা পরাজিত হচ্ছেন, এটা তিনি বুঝতে পেরে তার সেনাপতি সে কী করলো? একটা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? যুদ্ধটা থামিয়ে দিল, যে যুদ্ধটা থামিয়ে দিল সবাইকে, যাতে অন্য একটা ষড়যন্ত্র এখানে কাজ করে দিতে পারে। মীর মদনের মৃত্যু ও মীর জাফরের অসহযোগিতা নবাবকে বিচলিত করে। নবাবের সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে সম্পূর্ণ অসহযোগিতা করে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। তিনি ছিল, মীর জাফর ছিল কার সেনাপতি? সিরাজউদ্দৌলার সেনাপতি। তিনি সেখানে কি করে? নীরব দর্শকের ভূমিকা পালন করে। তিনি যদি সেখানে প্রাণপণ যুদ্ধ চালিয়ে যান তাহলে নিশ্চিত ইংরেজরা কি করে? পরাজয় বরণ করে। কিন্তু সেটা না করে তিনি নীরব দর্শকের ভূমিকা পালন করে, যার পরিপ্রেক্ষিতে কি হয়? নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়। নবাব কোরআন স্পর্শ করিয়ে শপথ নেওয়ালেও মীর জাফরের ষড়যন্ত্র থামেনি। কোরআন নিয়ে ষড়যন্ত্র করছে, শপথ পড়াইছে মীর জাফরকে যে তুমি কোরআনে হাত দিয়ে বলো তুমি আমার পক্ষে কাজ করবা কিনা। বলছে হ্যাঁ আপনার পক্ষে আমি কাজ করবো, কিন্তু তারপরও সে কোরআনকে হাত দিয়ে স্পর্শ করে তিনি শপথ করেও কিন্তু সে তার ষড়যন্ত্র থামেনি। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় মীর জাফরের ইঙ্গিতে ইংরেজ সৈন্যরা তাদের উপর কি করে? অতর্কিত হামলা চালায় বা ঝাঁপিয়ে পড়েন, যার অনিবার্য পরিণতি নবাবে পরাজয়। নবাব কি করে? এই সময় সে নিশ্চয়ই পরাজিত হয়ে যায়। এরপর এই গেল যুদ্ধের ঘটনা। এরপর নবাবের পতনের কারণ কি কি কারণে তার পতন হয়েছে? নবাবের যুদ্ধের পতনের কারণ। নবাবের সেনাপতি মীর জাফর ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা, এটা একটা কারণ ছিল না? তার প্রধান সেনাপতি এবং তার সে যদি অসহযোগিতা করে এবং বিশ্বাসঘাতকতা করে তাহলে সেখানে আর যুদ্ধ কে করবে? রাজা নিজে তো যুদ্ধ করতে এত পারবে না। একটা দেশের প্রধান সেনাপতির নির্দেশে সমস্ত সেনাবাহিনী দেশকে রক্ষা করে, সেই সেনাপতি যদি সেখানে বিশ্বাসঘাতকতা করে রাষ্ট্রের প্রধানের সাথে বা রাষ্ট্রের সাথে, তা সেখানে তো নিশ্চয়ই পতন হবে। এই ছিল এক নম্বর কারণ। 2 নম্বর হলো নবাবের সেনাপতি থেকে সভাসদ অধিকাংশই দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে বড় করে দেখে, অর্থাৎ এখানে দেশের স্বার্থটাকে না দেখে তার যত মন্ত্রী পরিষদ এবং যত উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিল দেশের, তারা শুধু নিজেদের স্বার্থ দেখছে। তাদেরকে স্বার্থ দেখাইছে ইংরেজেরা যে আমরা যদি নবাবকে পরাজিত করতে পারি, আমরা যদি ক্ষমতা নিতে পারি, তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিব। এইসব স্বার্থ দেখাইয়া দেশের স্বার্থকে ধ্বংস করে নিজেদের ব্যক্তি স্বার্থকে এখানে প্রাধান্য দেওয়ার কারণেই নবাবের একটা পতনের প্রধান কারণ।
3 নম্বরে যেটা ছিল, সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের কথা জানা সত্ত্বেও তিনি বারবার তার উপরে নির্ভর করছিল। নবাব জানে যে সে আমার সাথে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র করার পরও তার উপরে যে নির্ভর করা, যে একবার চুরি করতে পারে সে যে বারবার চুরি করবে না, একবার যে ক্ষতি করতে পারে সে যে বারবার ক্ষতি করবে না, এটিকে বিশ্বাস করাও ছিল নবাবের পরাজয়ের একটা প্রধান কারণ। আচ্ছা, এরপর পলাশীর যুদ্ধের ফলাফল। আরও কিছু কারণ আছে, সেটা সময়ের সংক্ষেপের কারণে পারছি না। পলাশীর যুদ্ধের কারণ, এই যুদ্ধটার ফলে আমাদের কি কি ফলাফল আমরা পেয়েছি। সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু বাংলার মুসলিম শাসনের অবসান ঘটায় এবং ঔপনিবেশিক শাসনের পথ সুগম হয়। হ্যাঁ, তার পরাজয়ের পর এখানে মুসলিম শাসনের অবসান হয়েছে, এই বাংলায় মুসলিম শাসনের সূর্য অস্তমিত হয়েছে এবং ইংরেজ শাসনের এখানে কি হয়েছে, পত্তন হয়েছে, মানে শুরু হয়েছে। হ্যাঁ, যুদ্ধের ফলে ইংরেজেরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামে মাত্র নবাব। তো এখানে কি করছে, নবাবের পতন হওয়ার পর মীর জাফরকে তারা এখানে ক্ষমতার ভার দিছে। এটা ছিল একটা আইওয়াস, অর্থাৎ লোক দেখানো। তারা নিজেরা ক্ষমতায় না বসে একজনকে অন্য একজনকে বসাইয়ে দেখাইছে। আসল মূল চাবিকাঠি ক্ষমতার কিন্তু ওদের হাতে ছিল। কাদের? ইংরেজদের হাতে ছিল। প্রকৃত ক্ষমতা ছিল কার? রবার্ট ক্লাইভের হাতে ছিল। আর ওই মীর জাফর ছিল পুতুল। পলাশীর যুদ্ধের ফলে ইংরেজেরা বাংলায় একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে ফরাসিরা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়। আর কি করছে ওরা? এর আগে যতটুকু বাধাবিঘ্ন ছিল, নবাব সিরাজউদ্দৌলা যতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেগুলি সব পথ পরিষ্কার হইয়া তারা একচেটিয়া ব্যবসা বাণিজ্য এই বাংলায় করার সুযোগ তারা লাভ করে। এই যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। আমাদের কি আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনও হতে থাকে নবাবের পরাজয়ের পর থেকে এবং ওই ইংরেজ উপনিবেশ এদেশে আসার পর থেকে। আমাদের কি আর্থসামাজিক, অর্থনৈতিক, এগুলি সব পরিবর্তন ঘটতে থাকে। তো পলাশীর যুদ্ধে সুদূর প্রসারী পরিণত ছিল উপমহাদেশের কোম্পানির শাসন প্রতিষ্ঠা। এভাবেই এই যুদ্ধের ফলে বাংলার তথা ভারতের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়। তো এই কারণগুলি ছিল কি পলাশীর যুদ্ধের ফলাফল। তো এখানেই আমরা এই পলাশীর যুদ্ধের কারণ, পলাশীর যুদ্ধের ঘটনা, পলাশীর যুদ্ধের পতনের কারণ এবং ফলাফল, এটাই ছিল পলাশীর যুদ্ধের মূল আলোচনার বিষয়। এগুলি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। এবারে আজকের মতো আমি এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।